সপ্তম শ্রেণীর ছাত্র রবিউলের এ সময় বন্ধুদের সাথে দৌড়ঝাঁপ করার কথা ছিল, কিন্তু দীর্ঘ ৮ মাস ধরে হাসপাতালের বারান্দায় এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে তাকে। রাজধানীর শেরেবাংলা নগর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র, অনেকেই এই হাসপাতাল চেনে পঙ্গু হাসপাতাল নামে। এগুলো সবই আরো উপর দিয়ে আছে 2 পায়ে। এই হাসপাতালে শুধু রবিউল নন, তার মতো আরো অনেক শিশুই ভর্তি হয়ে আছেন এখানে। কারো পায়ে গুলির চিহ্ন, কেউ চোখ হারিয়েছে সারা জীবনের জন্য। না, এটা নষ্ট হয়ে গেছে। এরা সবাই জুলাই বিপ্লবে গুলিতে আহত সৈনিক, বলা যায় এরা সবাই আহত শিশু সৈনিক। দীর্ঘ ৮ মাস ধরে হাসপাতালে থাকতে থাকতে ট্রমায় ভুগছেন অনেকে। একসময়ের দুরন্ত ফুটবলার রবিউলও আর কোনোদিন ফুটবলে লাথি দিতে পারবে না। আর কি বাইরে গেছিলাম আর কি বড় ভাইদের সাথে, তখন ওই জায়গায় ওই যে মিছিল যখন দৌড় দিছে সবাই, তখন আমি দৌড় দেওয়ার টাইমে আমার গুলি লাগছে। না, অরিজিনাল গুলি লাগছে। এই যে হাঁটুতে, পায়ের হাঁটুতে লাগছে, হাঁটু বাজ হয় না। একমাত্র ছেলের এমন পঙ্গুত্ব জীবন মেনে নিতে পারছেন না মা মাহমুদা বেগম। বিশ্বাস তো অবশ্যই চাই যে আর যেন কোনো সন্তানের মা স্কুল যাতে না খালি হয়, সেটা আমি চাই, বিচার চাই। যেন কোনো সরকার এসে যেন এরকম কোনো মায়ের সন্তান যেন না হারানো হয়। জাতিসংঘের হিসেব বলছে জুলাই বিপ্লবে নিহতের সংখ্যা ১৪০০, এর ১২ ভাগই শিশু। সেই হিসেবে নিহত শিশুর সংখ্যা ১৬৮। তবে জুলাই সংক্রান্ত সরকারের বিশেষ সেলের হিসেবে এই সংখ্যা ১৩৫। এর মধ্যে আমরা ৫ শিশুর পরিবারের সাথে দেখা করেছি। কেউ ছাদে খেলতে গিয়ে গুলি খেয়ে মারা গেছে, কেউ মারা গেছে মায়ের কোলে। অথচ কিছু মৃত্যুর ময়নাতদন্ত তো দূরের কথা, মামলা বা থানায় অভিযোগ পর্যন্ত হয়নি। এই মামলার কথা বলছে, বাট এখানে অনেকে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য আমার সাথে মামলার সাথে যোগাযোগ করছে। আমি চাচ্ছি আসলে আমার নিষ্পাপ ছেলে আব্দুল্লাহর বয়স ছিল 4 বছর, ও তো কোনো পাপ করে না, ও তো নিষ্পাপ এখনো। তো আমি নিষ্পাপের ছেলের জন্য, আমি নিরপরাধ ব্যক্তি, সে আমলিগ হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, যে দলই হোক, আমি আবার এই নিষ্পাপ ছেলের জন্য আমি নিরপরাধ কাউকে আমি মামলা দিয়ে হয়রানি করতে চাচ্ছি না। স্বাধীন বাংলাদেশের কোনো আন্দোলন সংগ্রাম কিংবা কোনো দুর্ঘটনায় এত সংখ্যক শিশুর মৃত্যুর ঘটনা শোনা যায়নি। সরকারি হিসেবে শুধু নিহতের সংখ্যায় ১০৫। গুলি করে হত্যার পর থামেনি নৃশংসতা। সুরতহাল থেকে ময়নাতদন্ত, সবখানেই বাধা সৃষ্টি করা হয়, নষ্ট করা হয়েছে মৃত্যুর সব আলামত। মামলা করতে দেওয়া হয়নি পরিবারগুলোকেও। উল্টো শিশুদের মৃত্যু নিয়ে গত সরকারের পুলিশ প্রশাসন করেছে রাজনৈতিক মামলা। জুলাই বিপ্লবের এই শহীদ শিশুদের নিয়ে আমাদের আজকের অনুসন্ধান। ১৯ জুলাই ২০২৪। আন্দোলন তখন তুঙ্গে। রাজধানী ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ এলাকাও তখন রণাঙ্গন। চারদিকে গুলির শব্দ, ছাত্র জনতার দিকে তাক করে গুলি করছিল ক্ষমতাসীন নেতাকর্মীরা। অলিতে গলিতে যখন রক্তক্ষয়ী এই সংঘর্ষ চলছে, ঠিক তখনই নিশ্চিন্তে বাড়ির ছাদে খেলা করছিল ৬ বছরের রিয়াগো। মাথায় গুলি লাগলে এই ছাদে লুটিয়ে পড়ে রিয়া। হাসপাতালে নেয়ার ৫ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়ে এই শিশু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া গেল রিয়ার মৃত্যুর এই ডেথ সার্টিফিকেট। গানশট বা বন্দুকের একটি গুলি রিয়ার মাথার ঠিক বাম পাশ দিয়ে ঢুকে তার ব্রেনে ইনজুরির কারণে নিহত হয় বলে মেডিকেল সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে। নারায়ণগঞ্জের ডিআইটি এলাকায় টিম 360 ডিগ্রি। এই বাড়ির 4 তলায় রিয়া গোপের বাসা।
গণমাধ্যম কর্মী কিংবা ক্যামেরা দেখলেই নিজেকে আড়াল করতে চান রিয়ার মা বিউটি ঘোষ, কথা বলতে চান না রিয়ার দাদিও। আমরা এসেছিলাম রিয়া গোপের বাসায় তার বাবা মার সাক্ষাৎকার নিতে, কিন্তু একমাত্র মেয়েকে হারিয়ে তার বাবা মায়ের মানসিক অবস্থা এমন দাঁড়িয়েছে তারা ঠিকমতো কথাও বলতে পারছেন না। কি ঘটেছিল সেদিন? নিচের গুলি বাড়ির ছাদে গেল কিভাবে? রিয়া গোপ যেদিন গুলিবিদ্ধ হয় তারপর আমরা যখন বিকেলের দিকে খবর পেয়ে আমরা কিন্তু এই বাসায় এসেছিলাম এবং এই ছাদে কিন্তু আমরা উঠেছিলাম। আমির হোসেন স্মিথ, যমুনা টেলিভিশনের নারায়ণগঞ্জের সহকর্মী। খবর সংগ্রহে সেদিন মাঠে ছিলেন তিনি। কি দেখেছিলেন সহকর্মী স্মিথ? এই জায়গাটা কিছুটা খোলা ছিল, আর এই দিক থেকেও রাস্তা আছে, ওই দিক থেকেও রাস্তা আছে। সেদিন 19শে জুলাই দুপুরের দিকে কিন্তু আওয়ামী লীগের লোকজন গুলি করতে করতে তারা এই 2 নম্বর রেলগেট এবং গুলশান সিনেমা হল পর্যন্ত তারা এসেছিল। সেদিনের বেশ কিছু ভিডিও ফুটেজ চলে আসে আমাদের হাতে। তাতে নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে আজমেরি ওসমান ও অয়ন ওসমান সহ বেশ কয়েকজনকে দেখা যায় পাশে থাকা নেতাকর্মীদের হাতে ভারী ভারী অস্ত্র। এবার দেখা যাক সেদিনকার প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায় কিনা। গুলশান সিনেমা হলের পাশেই সেদিন ফেরি করে কফি বিক্রি করছিলেন বিপ্লব। কি দেখেছিলেন বিপ্লব? ওদিকে থেকে গুলি করতে করতে এদিকে গুলি করছে। কোন দিকে? এই যে আরেকজন সিনেমা হলের পাশে ওয়ালি সুপার মার্কেটের কাপড় ব্যবসায়ী বিল্লাল হোসেন। শামীম ওসমান, হ্যাঁ, তারপরে আপনার অয়ন ওসমান, তারপরে এরা বাপ ছেলেই এখানে আসার মতন শুরু করছে। ক্যামেরার সামনে আসতে চান না, তেমনি থানায় গিয়ে মামলা পর্যন্ত করেননি রিয়া গোপের পরিবার। আইন বলছে পরিবার মামলা না করলে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করবে। এবার দেখা যাক পুলিশের কোন কর্মকর্তা এই মামলার তদন্ত করছেন। টিম 360 ডিগ্রি নারায়ণগঞ্জ সদর থানায়, কিন্তু থানার কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হলেন না। এবার আমরা নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে। ঘটনায় কোনো মামলা হয়নি, ছোট বাচ্চা মারা গিয়েছিল, এই ঘটনাতে মামলা হয়নি, অন্য অনেক ঘটনাতেই মামলা হয়েছে। তবে এই ঘটনায় যদি ক্ষতিগ্রস্ত পরিবার মামলা করতে চায় তারা মামলা করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আমরা পুলিশ মামলা নেব। দীর্ঘ 8 মাসেও পুলিশ বাদী হয়ে মামলা না করার কারণ কি, আর এই আইনি বা কি বলে? তাহলে এই হত্যার বিচার হবে কিভাবে? কাউকে এখানে আসামি করা অথবা আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের সামনে পুরো ঘটনা তুলে ধরি। আমরা মনে করি যে এটা চরমভাবে লঙ্ঘিত হয়েছে, কারণ এখনো 8 মাস হয়ে গেছে, এখনো মামলা হয় নাই, অথবা মামলা যদি না হয়ে থাকে এটা তো একটা বড় ধরনের কি বলবো যে আইনগত ব্যত্যয়। একটা অকারেন্স হওয়ার পরে এটা তাৎক্ষণিকভাবে কেউ বাদী হোক অথবা না হোক, সেটা কিন্তু প্রকৃত বাদী কিন্তু রাষ্ট্র, কারণ রাষ্ট্রই আমাদেরকে সমস্ত নিরাপত্তা দিতে বাধ্য আইনগতভাবে, আইনগত প্রক্রিয়া। এটা আসলে পুলিশকে জানানোর পরে মামলা নেয় নাই অথবা রাষ্ট্র সহযোগী হয়ে মামলা করে নাই, তাহলে মনে করবো যে এখানে রাষ্ট্র এবং পুলিশ অথবা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার ব্যবস্থা চরমভাবে এটার জন্য দায়ী, এবং তাদেরকেও বিচার এবং আইনের আওতায় আনা দিতে পারে বলে আমরা মনে করি। তাদের শাস্তির আওতায় আনবে কে? যেখানে বিগত সরকার ক্ষমতায় টিকে থাকতে শিশুদের পর্যন্ত রেহাই দেয়নি, তাদের অনেককে হত্যা করা হয়েছে, সারা জীবনের জন্য পঙ্গু করে দেওয়া হয়েছে, নির্বিচারে গ্রেফতারও করা হয়েছিল তখন। বর্তমান পুলিশ প্রশাসন তো হাত গুটিয়ে বসে আছে নিহত শিশুর পরিবারের অপেক্ষায়। শুধু তাই নয়, শিশু হত্যার ইস্যুকে বানানো হয় রাজনৈতিক হাতিয়ার। সেসব দেখাবো, তবে
তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। শিশু আইন 2013 বলছে 18 বছরের নিচে কম বয়সীদের শিশু বলা হয়। সেই বিশ্লেষণে জাতিসংঘের দাবি শিশু হত্যার সংখ্যা 135, আর এর মধ্যে 89% শিশুই মারা গেছে প্রাণঘাতী গুলিতে। সহিংসতার আগুনে পুড়ে মারা গেছে অন্তত 9 শিশু। বারান্দায় দাঁড়িয়ে থাকা নিষ্পাপ শিশুটিও রেহাই পায়নি ঘাতকদের বুলেট থেকে। নিহত শিশুদের মধ্যে সবচেয়ে কম বয়সী সে শিশুটির নাম আব্দুল আহাদ। আহাদের কণ্ঠে পবিত্র কোরআনের এমন আয়াত আর কোনোদিন শোনা যাবে না। বাবার সাথে আর জোর করবে না খেলনার দোকানে যেতে। 4 বছরের আহাদ যে আর পৃথিবীতে বেঁচে নেই। জুলাই 2024। রাজধানীর রায়েরবাগের মেরাজনগর এলাকায় সেদিন ছিল রণক্ষেত্র। চলছিল বৈষম্য বিরোধী ছাত্রদের দমনের চেষ্টা। তৎকালীন ক্ষমতাসীন নেতাকর্মীদের হাতে ছিল দেশি বিদেশি অস্ত্র। এই ভবনের 8 তলায় গুলিবিদ্ধ হয় শিশু আহাদ। ছোট্ট শিশু আহাদ ঘুম থেকে উঠে বাবা মায়ের মাঝখানে ঠিক এভাবেই গ্রিল ধরে এখানটায় দাঁড়িয়েছিল। নিচেই তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এলোপাথারি গুলি ছুড়ছিল আন্দোলনকারী ছাত্র জনতার উপর। সেই গুলির একটি এসে আহাদের চোখে বিদ্ধ হয়। নিচ থেকে একটা বুলেট এসে আব্দুল আহাদের ঠিক ডান চোখের ভিতরে ঢুকে যায়। তো আসলে আঘাত লাগলে যে মানুষ একটা আওয়াজ করে আহ, এমন কোনো আওয়াজ করার সুযোগ পেয়েছিল না। সাথে সাথে আব্দুল আহাদ তাকে মাটিতে লুইটে করে। আমরা বুঝলাম যে হয়তো ভয় পাইল কিনা, এমন কিছু কিনা। তো যখন ও ধরার পরে দেখি যে মাথা রক্ত দেখে গেছে, তো সাথে সাথে আমি আব্দুল আহাদকে ওইভাবেই ধরেই আমি নিচে নিয়ে আসি। পরে একটা সিএনজি নিয়ে সরাসরি ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তো তারা বলছিল যে আগে দেখি রিকভার হয় কিনা, রিকভার হওয়ার পরে আমরা সিটি স্ক্যান করব। তারপর 20 তারিখ দুপুরের দিকে এটা এক্সরে করলো ওই আইসিইউর ভিতরে এনে। তো দেখা যায় এক্সরে গুলিটা ঠিক মাঝে পিছনে এই সাইডে এসে বের হয় নাই। ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল বাবা আবুল হোসেনের চোখে। ইচ্ছা ছিল, খুবই ইচ্ছা, যে ও যখন ওর আম্মুর গর্বে ছিল তখনই যে ইচ্ছা ছিল যে আমার ছেলে মেয়ে যাই হোক আমি মাদ্রাসা লাইনে পড়াবো, আরবি লাইনে পড়াবো। তো আসলে এই ইচ্ছা শক্তি থেকে আমার বড় ছেলে ও মাদ্রাসায় পড়ে, আর আব্দুল আহাদ তো হওয়ার পরে আমাদের ইচ্ছা মাদ্রাসায়। তো আব্দুল আহাদের আম্মু ঠিক এইভাবেই বাসায় বসে বসে এইভাবেই করতেছিল, মানে ওর মানে মাদ্রাসা লাইনে পড়ানোর যেই ইসলামিক যেই দৃষ্টিভঙ্গি বা যে এইগুলো হয় সেগুলোও করতেছিল। ঘটনার প্রত্যক্ষদর্শী হাসু মিয়া খুব কাছ থেকে দেখেছিলেন সেদিন কিভাবে গোলাগুলি হয়েছিল এখানে। আওয়ামী লীগের লোকজন দোসর যারা ছিল এরা এখানে ছিল, এইখান থেকে দাঁড়ায়া ওদিকে গুলি করতেছে, ওদিক থেকে পুরা পোলা বানিয়ে চাকা দিতেছে, আর এদিক থেকে কি করতেছে গুলি করতেছে। ওই ছোট শিশু আহাদের হ্যাঁ মনে করেন এইখানে যেরকম ছিল, মনে করেন হাঁটতে 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 যেসব নাকি এই পয়েন্টের মধ্যে আসে, এই পয়েন্টে আসার পরে তো এখান থেকে যখন গুলি করে তখন মনে করেন যে আটতলার দিকে গুলিটা উঠা যায়। খুব ভারী অস্ত্র ছিল, এই ভারী অস্ত্রের কারণে মনে করেন যে গুলিটা ওদিকে ছুটা যায়। এখনো গুলির চিহ্ন বয়ে বেড়াচ্ছে স্থানীয় দেয়ালগুলো। এই যে গুলির স্পট, এই যে কোনাটা দেখছেন, এখানেও গুলি লাগে। উল্টা এই গলি দিয়া ব্যাগ দিয়ে চলে যায়, তখন এই দোতলায় যখন লোক ছিল গুলি করে দূরের থেকে এই গুলি আনে লাগে। এই যে এখানে দেখেন, এই যে গুলির স্পট, এখানে গুলি ছিল, এই গুলিটা আনতে নিয়ে গেছে। স্থানীয়রাও বলতে থাকলেন সেদিনকার ভয়াবহ হামলার ঘটনা। কাল 3:30 বাজে আমি দোকানটা খালি স্টার্ট করছি, এক খোলা পুরি বানাইছি, দেখি একদল আইতে আছে চাপাড়ি চুপাড়ি লয়া, আমি যে মালটা লয়া পাইপ কানের মতো অস্ত্র ছিল। এখানে কিন্তু পোলা পাই নাই, 4-5টা পোলা পাই, ছোটো ছোটো বাচ্চা, হেরা আইতে আছে, মানে মিশিং টিশিং লয়া আয়া ডাইরেক্ট গুলি করতে আছে, যাইতে আছে। এটা আওয়ামী লীগের লোকজনে মারছে, খুনি হাসিনার লোকজনে মারছে পরিষ্কার। এবং অনেকের চিনে, হয়তো ভয়ের নাম বলে নেই, ইদানিং কিছু নাম বলা বলি হইতেছে। এবার দেখুন কিভাবে মুখে কাপড় বেঁধে ছাত্রদের বুকে
গুলি চালানো হয়েছিল। এখান থেকেই একটি গুলি গিয়ে লাগে 4 বছরের অবুঝ শিশুর চোখে। হাসপাতালে নেয়ার পরদিন মারা যায় ভুক্তভোগী আহাদ। ঘটনার 9 দিন পর 28 জুলাই কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়। থানা থেকে পাওয়া গেল সেই মামলার কপিটি। ফুটেজে আর স্থানীয়দের বক্তব্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের তথ্য আসলেও মামলার এজাহার বলছে 4 বছরের আব্দুল আহাদকে গুলি করে হত্যা করেছে বিএনপি জামাতের 8000 সন্ত্রাসী। তদন্তে কি পেয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা? আমাদের সাথে কথা হয় কদমতলী থানার ইন্সপেক্টর ইনভেস্টিগেশনের। মামলা ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে, দেওয়ার পরে ওটা তো জামাত বিএনপি এরা তো করেনি, অন্যরা করছে। তাহলে কিসের ভিত্তিতে মামলা করেছিলেন বাদী পুলিশের এসআই KM জাহানে আলম সোহাগ? মামলার বাদী এসআই সোহাগ এখন ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত। ছোট 4 বছরের শিশু মারা গেছিল আব্দুল আহাদ, ওই ঘটনায় একটা মামলা করছিলেন আপনি বাদী হয়ে কদমতলী থানায়। কিন্তু ওইটা তো আপনি ঘটনা ঘটাইছে আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনের লোকজন, আপনি তো মামলায় উল্লেখ করছেন বিএনপি জামাত শিবিরের সন্ত্রাসীরা। এটা আপনি কিভাবে করলেন? তৎকালীন সময়ে মামলা হয়েছে তো, তৎকালীন সময়ে গন্ডির ভিতরে থাকে, তখন তো একটা অবরুদ্ধ সময় ছিল না। তদন্তকারী কর্মকর্তা তো অলরেডি খুঁজে পাইছে, আপনার মামলা তো ভুল ছিল, তথ্যগত ভুল, ওরা ফাইনাল রিপোর্ট দিয়ে দিছে। ফাইনাল রিপোর্ট দিব, তাহলে আবার নতুন করে তদন্ত না, তাহলে আপনি এই মামলাটা করলেন কিভাবে? মানে রাজনৈতিক তাই তো করছি ভাই, যতটুকু শুনছি। এই মামলাটা আমরা জাহাদের বাবাকে বললাম মামলাটা দেওয়ার জন্য, ওনাকে বারবার রিকোয়েস্ট করা হয়েছে, উনি কিন্তু আসে নাই। উনি চাইলে এখনো মামলা করতে পারবে, এই মুহূর্তে যদি আসে মামলা নেবে। তার মানে আহাদের পরিবার এখনো মামলা করেনি। না করার কারণটা কি? অনেকেই মামলার কথা বলছে, বাট এখানে অনেকে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য আমার সাথে মামলার সাথে যোগাযোগ করছে। আমি চাচ্ছি আসলে আমার নিষ্পাপ ছেলে আব্দুল আহাদের বয়স ছিল 4 বছর, ও তখন পাপ করে না, ও তো নিষ্পাপ এখনো। তো আমি নিষ্পাপের ছেলের জন্য আমি নিরপরাধ ব্যক্তি, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, যে দলেরই হোক, আমি আবার এই নিষ্পাপ ছেলের জন্য আমি নিরপরাধ কাউকে আমি মামলা দিয়ে হয়রানি করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে হ্যাঁ, যদি এখানে আমার ছেলে যে প্রকৃত অপরাধী, কারণ সিসিটিভি ফুটেজ গভর্নমেন্ট, প্রশাসন, সরকার ইচ্ছা করলে সব কিছু করতে পারে, সব কিছু সম্ভব। সিসিটিভি ফুটেজ আছে, ওই এলাকায় যারা ওই সময় কেন্দ্রে ছিল, সিসিটিভি ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করো। যেখানে বাবা ছেলে আহাদের লাশ নিয়ে রাজনীতি করতে চায় না, সেখানে তৎকালীন সরকারের পুলিশ এই 4 বছরের শিশুর মৃত্যু নিয়ে রাজনৈতিক মামলা করে দিয়েছিল। আমরা আবারও অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের সামনে। এদেরকে প্রকৃতপক্ষে আসামি না করে যদি অন্য পক্ষকে আসামি করা হয় রাজনৈতিক বিবেচনায় করে, তখন যে সময় করা হয়েছে এটা অত্যন্ত মর্মাহত এবং আইনগত এবং আইন বহির্ভূত, এবং আমি বলবো যে এটা অত্যন্ত, যারা এই কাজটা করেছে তারা এক ধরনের অপরাধ করেছে এবং তাদেরকে প্রথমে আইনের আওতায় আনা উচিত। ঘটনার 8 মাস পার হলেও এখনও কেন চাঞ্চল্যকর শিশু হত্যার ঘটনায় মামলা হয়নি সেটি জানতে টিম 360 ডিগ্রি পুলিশ সদর দপ্তরে, কিন্তু প্রশ্ন নিয়েও বক্তব্য দেয়নি পুলিশের কোনো কর্মকর্তা। এখনও দাঁড়াতে শেখেনি 10 মাসের সুহাইবা আক্তার। ছোট্ট শিশুটি এখনো জানে না পৃথিবীর সবচেয়ে প্রিয় আশ্রয়স্থল মায়ের কোল হারিয়েছে সে। জুলাই বিপ্লবে তার মা সুমাইয়া আক্তার বাসার বারান্দাতেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। তখন শিশুটির বয়স ছিল মাত্র 2.5 মাস। এখন নানি আসমা বেগমের কোলে বড় হচ্ছেন সুহাইবা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পায়নাদি নতুন মহল্লা। 20 জুলাই বিকেল 5:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুলির শব্দ শুনে মা আসমা বেগমের সাথে 7 তলার বারান্দায় আসেন সুমাইয়া আক্তার। হঠাৎ
একটা গুলি এসে লাগে সুমাইয়ার কপালে। এই দাঁড়াইছে কিছুক্ষণ পরে গুলির শব্দ জোরেও না, সাউন্ডটা বেশিও জোরে না, এবার এককালো আসতে না, ওরকম মিডিয়াম মতন সাউন্ডটা। এর মধ্যে আমি চারিদিকে তাকাই আমি শব্দটা কমে গেছে। এমনি দিয়ে সামনে তো দেখি যে আমার মাইয়া আমার সামনের তো একবারে নিচের দিকে ঢলিয়ে একবারে ফরিয়ে যাইতে আছে। পরে আমি কই আর কি হয়েছে, আতঙ্ক হয়ে গেছে নাকি, কই আমি ওরে ধরছি, ধরার পরে আর আমি ডাক্তারই নেই, আর নিচের দিকে আস্তে আস্তে একবারে করে ফরিয়ে যায়। পরে আমি আস্তে আস্তে ওরে এই সোজাবাদে লম্বা মানুষ না, ইতার সিবি যে হওয়াইছি, হওয়ানের যেই হওয়াইছি আর আরি দেই মাথার এই সাইডটা দিয়ে একবারে কল ছাড়লে যেরকম ব্লাড ছোটে ওরকম ব্লাড ছোটে। তখন আমি এককালে অনেক চিপকেট দিয়ে উঠছি। ওই সময় অনেক হেলিকপ্টার ছিল, তাহলে ওই হেলিকপ্টার তো লাগছে না, কতক্ষণ লাগছে আমি জানি না, আমি এটা দেখি নেই, আমি যেমন ছাড়া রয়েছি উমের দিকে। ঘটনাস্থলে এখনো গুলির চিহ্ন। মামলার তদন্ত অংশ হিসেবে গ্রিলের এই অংশটি কেটে নিয়ে গেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি দল। কারণ প্রথমে গুলিটি এসে প্রথমে গ্রিলে লাগে, তারপরে গ্রিল থেকে সুমাইয়ার মাথার এক অংশ দিয়ে লেগে পিছন দিয়ে বের হয়ে যায় এবং সেই গুলি এবং এই গ্রিলের অংশটুকু মামলার তদন্তের স্বার্থে নিয়ে গেছে পুলিশ। নারায়ণগঞ্জ সিআইডি কার্যালয়ে টিম 360 ডিগ্রি। ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে 20 নভেম্বর কবর থেকে তোলা হয় সুমাইয়ার লাশ। ব্যালিস্টিক পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয় জানালার গুলিবিদ্ধ রড এবং বুলেট। তবে এখনো পর্যন্ত রিপোর্টই আসেনি। মামলার তদন্ত সম্পর্কে জানতে চাইলে সিআইডির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা হারুন রশিদ আমাদের এড়িয়ে গেলেন। এই মামলা দায়ের করতেও হিমশিম খেয়েছিলেন সুমাইয়ার পরিবার। 300 জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন সুমাইয়ার দুলাভাই বিল্লাল হোসেন। এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওবায়দুল কাদের, শামীম ওসমান সহ 7 জনের নাম উল্লেখ থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য বা কর্মকর্তার নাম নেই। কোনো কিছু উল্লেখ করি নেই। ওই জায়গায় আমার কাছে যে বুলেটটা আছে, ওই বুলেটটা উল্লেখ করতে গেলে আমি মামলাটা করতে গেছি, ওই সময়ের কালা যে থানার ওসি ছিল সে মামলা তো নিতে চায় না। আমি কোর্টে গেছি, কোর্টের থেকে থানায় আসছি, পরবর্তীতে কোর্টে গেছি, কোর্টের থেকে আসার পরে মামলা নিচে আমার। সুহাইবার বয়স 2.5 থেকে 10 মাসে গিয়ে ঠেকেছে। নানির কাছে বড় হলেও খুঁজে ফিরছে মায়ের কোল। জুলাই বিপ্লবে মা সুমাইয়াকে হারিয়ে চিরতরে এতিম হয়ে গেল সুহাইবা। যে শিশুটি এখনো কথা বলতে শেখেনি, এখনো বুঝতে শেখেনি, সেই শিশুটি কি বুঝে ওঠার আগে কি পাবে তার মা হত্যার বিচার? আর যেসব শিশু নিজেরা প্রাণ দিয়েছে তাদের অনেকের বিচার প্রক্রিয়া নষ্ট করতে গায়েব করে দেওয়া হয়েছে মামলার আলামত। ফিরব আরও একটা ছোট্ট বিরতি নিয়ে। ছাত্র আন্দোলনের সময় শিশু হত্যার বিচার যেখানে সবার আগে শুরু হবার কথা, সেখানে অনেক হত্যা মামলা এখনো হয়নি। রাজনৈতিক কারণে কিংবা পুলিশের ভয়ে অনেক পরিবার মামলা করতে না চাইলেও নাফিসের পরিবার কিন্তু চলে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শুরু হয়েছে নাফিস হত্যার তদন্ত। যে নাফিসের লাশ হওয়ার দৃশ্যটা কম বেশি সবাই দেখেছে। রিকশার পাদানিতে উল্টো হয়ে শুয়ে আছে, কপালে লাল সবুজের পতাকা বাঁধা, এক হাতে রিকশার একটি রড ধরে আছে। এই ছবিটি দেখে হৃদয়ে রক্তক্ষরণ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টের। এই ছবিটি জুলাইয়ের অন্যতম বিপ্লবের প্রতীকী ছবি। ছবির ভুক্তভোগী ছেলেটির নাম গোলাম নাফিস, বয়স 16, জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করে সবে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছিল। 4 আগস্ট অর্থাৎ সরকার পতনের আগের দিন আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয় গোলাম নাফিস। রাজধানীর মহাখালী এলাকা। গোলাম নাফিসের বাসায় টিম 360 ডিগ্রি। আমার ছেলেটা নির্দোষ দেখো,
আমি যতদিন বেঁচে থাকবো আমার আল্লাহর কাছে কতদিন আয়ু আছে আমি জানি না। আমার ছেলেটার আমি একটু বুকে জড়িয়ে দিতে পারি নাই, ওরা ভাবছে আমি সহ্য করতে পারবো না। এখনো ছেলের শোকে কাতর নাফিসের মা নাজমা আক্তার। এইভাবে আমাকে আমার সরাই নিয়ে যাওয়া হয়, ওরা ওকে গোসল করানোর পরও আমার একটু মুখটাই দেখানো হয়, তখন আমার মাথায় আসে নাই আমার ছেলে তো চলে গেছে, আমার ছেলে কিভাবে গেল এটা আর আমার মনে আসে না। আমার নাফিস সহ আমি সব শহীদদের বিচার চাই, অবশ্যই বিচার চাই। এই বিচার না দেখা যদি মারা যায় মনেও শান্তি পাবো না। ছেলের ব্যবহৃত ক্যাপ, জামা কাপড়, বই খাতা পরম যত্নে এখনো আগলে রেখেছেন মা নাজমা। রিকশা চালক নূর মোহাম্মদ সেদিন তার রিকশাতেই বই বেরিয়েছেন নাফিসের নিথর দেহটি। কই যে ফালা রাখছি মাইরা ওটা তুল তাড়াতাড়ি। অনেক একলা তো আর পারতাছি না, তার বাম হাতটা ধরছি, এখানে ধরার পরে আমি একলা পারতাছি, পরে পুলিশে ধইরা সবাই মিলে ধইরা উঠাই দেওয়ার পরে আরেক পুলিশা বসায় দেওয়ার পরে এইভাবে পয়রা যাইতেছে আমি আবার এই সাইডের থেকে বললাম ভাই আমার একটু শুয়াই দেন। মেডিকেলের গেটের এনে আইসা আমারে কয় পুইরা দিতে, এত ভিতর থেকে গেঞ্জামের থেকে গুলাগুলির থেকে লয়ে আইসি মেডিকেলে, তার তো কয় পুইরা দিতে আমার সহকারে রিক্সা সহকারে। আবার আরেকজন কয় কি না মরলে আরো 2টা গুলি করে দেয়। হৃদয়স্পর্শী এই ছবিটি তুলেছিলেন চিত্র সাংবাদিক জীবন আহমেদ। যে একটা ছেলেকে 4 হাত পা ধইরা নিয়ে আসতেছে আর ওর নিচ থেকে হচ্ছে রক্ত পড়তেছে, তো ওকে আইনা রিক্সার পাদানের উপরে ফেলাইলো। হ্যাঁ, তো যখন ফেলাইছে তখন দেখলাম যে মানে যখন ওকে রিক্সা এরকম প্রথম যখন বসানোর পর দেখলাম যে ওর এই সাদা গেঞ্জি হচ্ছে রক্তে ভিজে গেছে, মানে পুরো লাল হয়ে গেছে। তো বুঝলাম যে ওকে যে গুলিটা করছে গুলিটা হয়তো এইখান থেকে ভেদ করে পিছন থেকে বেরিয়ে গেছে। তো এবার যখন হচ্ছে ওকে উঠাচ্ছিল আমি ছবি তুলতে গেছি, তখন হচ্ছে আমাকে বাধা হচ্ছিল যে আপনি ছবি তুলতে পারবেন না, কিন্তু এই কথা বলতে বলতে আমি কন্টিনিউ শাটারে ক্লিক করতেছি। রাজধানীর ফার্মগেট এলাকা। ঘটনাস্থলে টিম 360 ডিগ্রি। সেদিন ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালন করছিলেন একটি বেসরকারি টেলিভিশনের রিপোর্টার মোহাম্মদ ওমর ফারুক। আলরাজি হাসপাতালের ভিতরে নেয়ার চেষ্টা করছিল বারবার, তখন তাকে নিতে দেওয়া হয়নি এবং এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের হাতে লাঠি যেহেতু ছিল তাকে বিভিন্নভাবে খোঁচাচ্ছিল, বলছিল যে তাকে তো দেখতে জামাত শিবিরের মতো লাগছে, তাকে কোনোভাবেই যেন হাসপাতালের ভিতর না নেওয়া যায় সেই ব্যবস্থাই করছে। যখন আমি এই নাফিসের দেহটিকে এখানে নিয়ে আসা হয়েছিল আমি তখন দেখেছিলাম যে কিছুটা হয়তো জীবিত ছিল, হয়তো তখন যদি তাকে এই হাসপাতালে নিয়ে যেত আমার কাছে মনে হয় তাকে বাঁচানো যেত। তখন কিন্তু যারা পুলিশের কমান্ডিংয়ের দায়িত্বে ছিল আমি তখন দেখেছি, তখন এডিসি তোয়াসির জাহান বাবু, সেখানকার ট্রাফিকের এডিসি দেখেছি, তেজগাঁয়ের যিনি ওসি ছিলেন মহসিন তাকে দেখেছি, এখানকার যিনি এডিসি ছিলেন তারা কিন্তু তখন এখানে ছিলেন। তখন তারা কি সে সময় নেতৃত্ব দিয়েছিলেন যে শিক্ষার্থীদের উপর বিভিন্ন সময় গুলি করার জন্য। ছাত্র জনতার আন্দোলনের ঠেকাতে সেদিন পুলিশের নেতৃত্বে ছিলেন তৎকালীন ঢাকা মহানগর পুলিশ তেজগাঁও ট্রাফিক ডিভিশনের এডিসি তয়াসির জাহান বাবু। তিনি বর্তমানে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এপিবিএনে। অভিযোগের বিষয়ে জানতে ডিএমপির সাবেক এডিসি এবং বর্তমানের এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার তয়াসির জাহান বাবুর সাথে যোগাযোগ করা হয় মোবাইলে। কথা হলেও তিনি আনুষ্ঠানিক মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। পুলিশের কাউকে আসামি না করে নাফিসের বাবা মামলা করেছেন রাজনীতিবিদদের নামে।
হ্যাঁ, মামলা করা হয়েছে ট্রাইব্যুনালে। বাদী কারা বলে? নাফিজের বাবা মামলা করছে। আমরা তো নাফিজের বাপ মাই দুজন, আমি এত কিছু বুঝেও না। নাফিজের বাবা মামলা করছে। মামলাটি আমলে নিয়ে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মামলার অগ্রগতির বিষয়ে জানতে তদন্ত সংস্থায় আমরা, কিন্তু এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হলেন না। নাফিসের লাশের ময়না তদন্ত হয়নি লাশ উত্তোলনও। পরীক্ষা নিরীক্ষা ও সুরতহাল রিপোর্ট ছাড়া কিভাবে বিচার হবে জানতে আমরা এবার হাজির হই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কথা বলি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সাথে। জুলাই আগস্টের অভ্যুত্থান চলাকালীন সময়ে টার্গেট করে শিশুদেরকে হত্যা করা হয়েছে, এই প্রমাণ আমরা পেয়েছি। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হিসাবে আমরা এই আদালতের কাছে উপস্থাপন করব এবং সেটাকে বিশেষ গুরুত্ব দিয়ে আমাদের তদন্তের একটা চ্যাপ্টার হচ্ছে যে শিশুদের উপরে কী ধরনের অ্যাট্রোসিটি হয়েছে। মার্ডার কেসে প্রমাণ করতে হয় কে হুকুম দিয়েছে, কে গুলি করেছে, তার গুলি কোথায় লেগেছে, সেই গুলিতেই তার মৃত্যু হয়েছে কিনা, এইসব বিষয় আছে। মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যার মতো যে সমস্ত অপরাধ, সেখানে আমরা দেখব যে এটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক্যালি একটা ডিসিশনের ভিত্তিতে হয়েছে কিনা সিভিলিয়ান পপুলেশনের বিরুদ্ধে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা প্রমাণ করা সহজ, কারণ শতকরা 95% শহীদ যারা হয়েছেন তাদের কিন্তু কোনো পোস্টমর্টেম করা সম্ভব হয়নি, কারণ পুলিশ সেই পোস্টমর্টেম করতে দেয়নি, চিকিৎসাও নিতে দেয়নি এবং জানাজা করতে দেয়নি, দাফন করতে দেয়নি। তো সেখানে যদি সাধারণ আদালতের মতো এই আদালত প্রশ্ন করে যে কোথায় পোস্টমর্টেম রিপোর্ট, এটা কিন্তু এখানে প্রশ্ন হবে না, কারণ রুলস অফ এভিডেন্স এখানে ভিন্ন। এখানে যদি মোটা দাগে দেখানো যায় যে পুলিশের গুলিতে মারা গেছে, সে গুলিতে মারা গেছে, অন্যান্য সার্কামস্টান্স থেকে দেখানো যায়, অন্যান্য এভিডেন্স থেকে দেখানো যায়, তাহলেই যথেষ্ট হবে। এখানে পোস্টমর্টেমেরও প্রয়োজন হবে না। সুতরাং সাধারণ কোর্টে দণ্ডবিধি বা ফৌজদারি কার্যবিধি আইনের অধীনে যেভাবে মামলা প্রমাণ করতে হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের ক্ষেত্রে সেই ধরনের সাক্ষ্যের নিয়ম প্রযোজ্য হবে না। নাফিসের মামলা না হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে, তবে রিয়া গোপ ও আব্দুল আহাদের খুনিদের বিচার কিভাবে হবে? আলামত যদি নষ্ট হয়ে যায় অথবা কোনো ইনভেস্টিগেশন না হয়, তাহলে ইনভেস্টিগেশনের অনেকগুলি ধারা আছে। শুধু এভিডেন্স কালেকশন করে যে ইনভেস্টিগেশন হয় সেটা না, আমরা বিভিন্ন ধরনের ক্রস চেক করে তারপরে হচ্ছে সেই এভিডেন্সগুলিকে অন্যের মাধ্যমে আমরা সেই প্রক্রিয়াগুলিকে অন্যের মাধ্যমে আমরা অভিহিত করে প্রকৃত সাক্ষী যারা আছে তাদেরকে যদি আমরা উদ্ঘাটন করতে পারি, সেই ক্ষেত্রে এই মামলাগুলি অগ্রগতি সাধন করা সহজ হবে এবং সেটা কোর্টে উপস্থাপন করা এবং আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই আইন ব্যবস্থার মধ্যে দিয়ে সেই বিচার কার্যক্রম যথাযথভাবে চলতে পারে বলে আমরা মনে করি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে টিম 360 ডিগ্রি। স্লিপ বলছে রিয়া ও আহাদের ময়নাতদন্ত হয়েছে। রিয়া গোপ ও আব্দুল আহাদের ময়নাতদন্ত রিপোর্টে কি পাওয়া গেছে? ফরেনসিক মেডিসিন বিভাগে টিম 360 ডিগ্রি। বিভাগের তথ্য বলছে আহাদের ময়নাতদন্ত রিপোর্ট শাহবাগ থানায় পাঠানো হয়েছে, তবে রিয়া গোপের রিপোর্ট এখনো আসেনি। দীর্ঘ 8 মাসে না আসার কারণ জানতে চাইলে এড়িয়ে যায় ফরেনসিক বিভাগ। শাহবাগ থানা হয়ে আসছিল তো, শাহবাগ থানায় চলে গেছে, সেটা হয়ে গেছে, এটা থানায় চলে গেছে। তার কথার সূত্র ধরে টিম 360 ডিগ্রি শাহবাগ থানায়। কিন্তু এখানে এসে আহাদের ময়নাতদন্তের রিপোর্টের অস্তিত্ব মেলেনি। কেন নষ্ট হয়ে যাবে? এখন ধরেন যে আমি যদি গুলি করে কাউকে হত্যা করি এবং সেটার তদন্তের দায়িত্ব যদি আমাকে দেওয়া হয়, তাহলে কি আমি সেটার তদন্তের এভিডেন্সগুলি আমি রাখবো? কখনো আলামত রাখবো না। অতএব আমি মনে করি যে পুলিশের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে, পুলিশের হত্যাকাণ্ডের মানে পুলিশ দ্বারা মানে গুলি করে যে সমস্ত হত্যাকাণ্ডগুলি হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আলামত নষ্ট করে দেওয়া হয়েছে। এই বিজয় এসেছে রিয়া আহাদের রক্তের বিনিময়ে। রাজনীতির ঝামেলা এড়াতে পরিবার দুটি এখনো মামলা করেননি।
রাষ্ট্রের পক্ষ থেকেও কিছু করা হয়নি। তাহলে যে খুনিদের গুলিতে ছোট্ট শিশু রিয়া, আহাদের প্রাণ ঝরে গেল, তাদের কি এদেশে বিচার হবে না? আলামত নষ্ট কিংবা ময়নাতদন্তের রিপোর্ট গায়েব করে দেয়া হলেও অনেক শিশু হত্যার ঘটনায় ভিডিও দৃশ্য ধারণ করা আছে মানুষের মোবাইল ফোনে। অনেক ভিডিও ইতিমধ্যে ইন্টারনেট জগতে ছড়িয়েছে। যাচাই করা এসব ভিডিও, তথ্য, সাক্ষীসহ অন্যান্য সাক্ষ্য প্রমাণ নিয়ে হত্যার ঘটনা প্রমাণ করা যাবে, এমনটাই দাবি সিনিয়র আইনজীবীদের। স্বজন হারানো পরিবারের উপর সবকিছু ছেড়ে না দিয়ে ওইসব তথ্য প্রমাণ নিয়ে রাষ্ট্রের এখনও উচিত মামলা করা, অন্তত দু একটি হলেও মামলা করা উচিত। এতে জুলাই বিপ্লবের শহীদ শিশুদের রক্তের ঋণ কিছুটা হলেও শোধ হবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।